ওই যে নিচে তিন প্রকার স্যার, স্যার, এই তিনটা কি স্যার, এটা একটু বলে দিন স্যার। তিন প্রকার। তিন প্রকার কি কি? আচ্ছা, এটা হচ্ছে তিন প্রকার কি কি স্যার? আমরা যেটা পাবো হচ্ছে একটা অনুমান করবে, অনুমান করতে পারে, একটা অনুমান করতে পারে মে প্রিজিউম, একটা মে প্রিজিউম অনুমান করতে পারে, আর একটা শেল প্রিজিউম ওটা অনুমান, ওটা এটা হলো, এটার উদাহরণটা দিই, আসতেছে আসতেছে একটু সবাই কথা বলে নামে আসতেছে। আর এটা হচ্ছে চূড়ান্ত অনুমান, মনোযোগ দেন, চুপ থাকেন, আমি কথা বলতেছি। এখন মে প্রিজিউম আমি যদি বলি, এই কথা বলেন না ভাই, এখন একটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস, একটা আপনার ডিটেল হলেই ক্লাসটা বুঝবেন না। স্যার, বেলাল 2K। একটু ই করবেন প্লিজ, একটু সাইলেন্ট হবেন। ডিটেল হলে ক্লাসটা অন্য আমি অন্য একটা মোডে থাকি। এখন আমি যেমন যে প্রশ্ন করছে নাজমুল, আমি তাকে বুঝাইতেছি। আমি বললাম, আমি বললাম ইট মে রেইন টুডে, ইট মে, ইট মে রেইন টুডে মানে কি, বৃষ্টি হতে পারে। ইটের পরে মে, এরপর এটার পরে মে এর একটা হলো তোমার কন্ডিশনাল ওয়ার্ডস, ইট মে রেইন টুডে, অর্থাৎ ইট মে, ইট মে অথবা ইউ কাম, ইউ মে বি কাম, ইউ মে বি কাম, তুমি আসতে পারো। এটা হচ্ছে কি একটা, আসতেও পারে। ইট কি বললাম, ইট মে বি রেন টুডে, যে বললাম যে এটা বৃষ্টি হতেও পারে না হতে, এটা কিন্তু কিন্তু পসিবিলিটি মানে একটা সম্ভাবনা আছে কি নাই, এটা কিন্তু দুইটা বোঝায়। মে বি, মে হতেও পারে না হতে পারে, এরকম নেগেটিভ পজিটিভ বোঝায়। যদি বলি, যদি বলি নাজমুল উইল কাম, নাজমুল উইল কাম বা শ্যাল কাম যদি বলি, তার বোঝা যাচ্ছে যে অবশ্যই নাজমুল আসবে। এই নাজমুল তুমি অন্য দিকে চলে গেছে। আমি যদি বলি নাজমুল শ্যাল উইল, যদি বলি নাজমুল উইল কাম, তাহলে মানে আমার বোঝা যাচ্ছে একটা বাধ্যকতা বিষয় রয়েছে, অবডিরেট একটা বিষয় থাকে, মানে নাজমুল আসবে। একটা হচ্ছে আসতে পারে, আর একটা আসবে, পার্থক্য বুঝেন। আর এটা হচ্ছে কনক্লুসিভ প্রুফ বা কনক্লুসিভ প্রিজাম্পশন, যাই বলেন, চূড়ান্ত অনুমান, চূড়ান্ত, চূড়ান্ত যখন থাকবে, যে বলবে যে এমন একটা ঘটনাটা চূড়ান্ত করেই তো দেখা হবে, যে যখন ফাইনালি দেখবে ঘটনাটা ঘটছে, যে হ্যাঁ এটা এটা প্রমাণিত হয়েছে, তখন এটার অন্য দ্বিতীয় এটাকে মিথ্যা প্রমাণ করার সুযোগ নাই, প্রমাণিত হয়ে গেছে। ওইটা তো আলাদা, কনক্লুসিভ ফাইনাল ওটা আলাদা বিষয়, বাট এই দুইটা পার্থক্য বুঝলে হয়ে যাবে। তাহলে এই তিন তিন ধরনের বলছে, একটা করবে, বাধ্য করবে, বাধ্য, আরটা হচ্ছে চূড়ান্ত ভাবে অনুমান, ওটা আর কোন আর ভাঙানো যাবে না, খণ্ডন করা যাবে না, চূড়ান্ত ভাবে হবে। এখন আসো, একটু ক্লিয়ার এখন নাজমুল, জি স্যার। নাজমুল হ্যাঁ এখন আসেন আমরা এখানে, এই এই প্রকৃতি অনুযায়ী যে পরীক্ষা যদি আসে, আপনাদের পরীক্ষা এখান থেকে আসবে, যে আইনের অনুমান এবং ঘটনার অনুমানের পার্থক্য কি, এগুলো আমরা একটু আসতে আসছি সামনে। ঘটনা সম্পর্কিত যে সকল বিষয় থাকবে সেগুলো হচ্ছে ঘটনা সম্পর্কিত অনুমান, আর আইন সম্পর্কিত, আইনের সাথে যে বিষয়গুলো থাকবে ধারা সম্পর্কিত, সেগুলো হচ্ছে আইনের। আর খণ্ডন যেগুলো, যেগুলো হচ্ছে খণ্ডন করা যাবে যে সকল বিষয়গুলো, সেগুলো খণ্ডন, আর যেগুলো যে বিষয়গুলো খণ্ডন করা যাবে না সেগুলো এগুলো সাধারণ ভাষা, মুখ দিয়ে যেভাবে বলতেছে এইভাবে লেখুন, পড়ে গিয়ে কোনো সমস্যা নেই। আর খণ্ডনযোগ্য, আমরা এদিকে আসতেছি, আমরা এখানে বলতেছে খণ্ডনযোগ্য অনুমান কি। খণ্ডনযোগ্য অনুমান হলো এমন অনুমান যা সাক্ষ্য প্রমাণ দ্বারা খণ্ডন বা বাতিল করা যায়, খণ্ডনযোগ্য, খণ্ডন করা যায়। উদাহরণ, উদাহরণ ফৌজদারি মামলায় দোষী প্রমাণিত হওয়া না পর্যন্ত আসামি নির্দোষ বলে অনুমান করা হয়। খুব ইম্পর্টেন্ট একটা কথা, আসামি দোষী না পর্যন্ত নির্দোষ বলে দাবি করবে। বুঝতে পারছো, যে দোষী প্রমাণিত তাই সে নির্দোষ। আমরা তো আসামিদের চার্জশিট দিয়ে অভিযোগ চলে দিই, এখন সে যে বলে আমি নির্দোষ, তাকে দোষী না হওয়া পর্যন্ত তার নির্দোষ বলে অনুমান করা হয়। এটা কি খণ্ডন, এটা কি খণ্ডন করতেছে না, খণ্ডনযোগ্য নাকি? এটা এটা অবশ্যই খণ্ডনযোগ্য, যে দোষী সবকিছু কোর্টের বিষয় দিকে নিতে হবে, এগুলো বাস্তবে অন্যদিকে যাবেন না। দোষী প্রমাণিত না পর্যন্ত, আমি বলি না দোষী প্রমাণিত না পর্যন্ত তাকে আসামি বলা যায় না, তাকে নির্দোষ বলতে হবে, এটা হচ্ছে খণ্ডনযোগ্য, মনোযোগ দেখ। কিন্তু সাক্ষ্য প্রমাণের মাধ্যমে দোষ প্রমাণ যদি হয়, যদি সাক্ষ্য প্রমাণে যদি দোষ প্রমাণ দেয়, যে বলতেছে আমি নির্দোষ, ঠিক আছে, আমরা যখন ডিফেন্স নেই যে স্যার আমি নির্দোষ আমি করে, কিন্তু যদি সাক্ষ্য প্রমাণে পাওয়া যায় ইউ আর অ্যাকিউজড, ইউ আর ব্লেম ফর দিস, বা ইউ আর অফেন্স ফর দিস, যেটাই হোক, কিন্তু তাহলে আদালতে যে পূর্বের অনুমানটা হয়েছে সেটা কি থাকবে না থাকবে না, বাতিল হয়ে বাতিল যাবে না? হয়ে যাবে। গুড, দিস জি ইজ স্যার। এটাই রিয়েলাইজেশন। এখন হচ্ছে অখণ্ডনযোগ্য, মনোযোগ দেন। অখণ্ডনযোগ্য যেটা হচ্ছে, অখণ্ডনযোগ্য মানে অনুমান হলো এমন অনুমান যার বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ গ্রহণযোগ্য নয়, খণ্ডন করা যায় না, পরিবর্তন করা যায় না, মানে এরকম কোন কিছু, এটাকে চেঞ্জ মানে করার সুযোগ নেই, তাহলে প্রমাণ গ্রহণযোগ্য না। যে এটা যেহেতু অখণ্ডনীয়, খণ্ডন করা যাবে না, এটা প্রমাণ গ্রহণযোগ্য। কিরকম, কিরকম, 7 বছরের শিশু অপরাধ করতে সক্ষম, আমরা কি আইনে পড়ছি না, পেনাল কোডের, পেনাল কোডে পড়ছি না, শিশু আইনে পড়ছি না, 7 বছরের শিশু অপরাধ করতে সক্ষম, মনোযোগ দেন। এই অনুমান কোনো সাক্ষ্য দিয়ে খণ্ডন করা যায় না। অক্ষম কি রেখা। এটা কি খণ্ডন করতে পারবেন? না স্যার।
গুড। আমার আমার কথা একটু একটু খান, ভালো জিনিস একটু একটু খান, আর স্যার একটা পিডিএফ দিয়ে বসে বসে রিডিং করবেন, আর ভালো লাগবে। আচ্ছা, এইটুকু বুঝছেন কিনা? খণ্ডন আর স্যার এখানে তো অক্ষম লেখা স্যার। 7 বছরের শিশু, হ্যাঁ, 7 বছরের শিশু অপরাধ করতে অক্ষম। অক্ষম, ঠিক আছে, একটু সরি। তাহলে 7 বছরের শিশু অপরাধ করতে অক্ষম হবে না সক্ষম হবে? এটা পুরো পিডিএফ থেকে নিয়ে এসেছি তো। সক্ষম হবে স্যার, সক্ষম। হ্যাঁ, সে তো 7 বছরের শিশুতে অপরাধ তো করে, অপরাধ করতেছে না, যে আমরা পেনাল কোডে ব্যতিক্রম এগুলো আমরা জি তো স্যার, দেখি তো। তখন কিন্তু সেটা কি, যে সে, এটা সক্ষম হবে। সেটা আমি একটু পিডিএফ থেকে নিয়ে এসেছি তো, এটা আমি ভুল করে দিই। স্যার এটা আমি সক্ষমই তো করছি। আচ্ছা ঠিক আছে, একটু নোটেট নিলাম। এই ইয়া ইয়া রাজু একটু খেয়াল করে। তাহলে আমরা দেখি, আমরা এইটুক নেন আপাতত, যদি পরীক্ষা আসে খণ্ডনযোগ্য অনুমান, অখণ্ডনীয় অনুমান, এই 4 ধারায় কিন্তু আপনি থাকবেন, অন্য দিকে যাওয়ার দরকার নেই। তো এখন এই খণ্ডনযোগ্য অখণ্ডনীয় যোগ্য যে অনুমানের পার্থক্য কি, এটা পরীক্ষা আসবে না, কিন্তু বেসিকটা নিতে হবে। পরীক্ষা আসতে পারে যে আইনের অনুমান এবং খণ্ডনযোগ্য, আইনের অনুমান এবং খণ্ডনযোগ্য অনুমান পার্থক্য কি? তখন কিন্তু আপনার ওই খণ্ডন থেকে আপনি লিখতে হবে। খণ্ডনটা সহজ, খণ্ডনে যেটা খণ্ডন করা যায় না, চেঞ্জ করা যায় না। আচ্ছা, আরেকটু দেশি জিনিস দেখি। এখন আমরা আসতেছি, এখন ওই যে নাজমুলের ক্লাস আসবে, নাজমুলের ক্লাস আসতেছে এখন। মূল ক্লাস মে প্রিজিউম, শ্যাল প্রিজিউম, কনক্লুসিভ প্রুফ। অনুমান করবে, অনুমান করতে তিন পারে, প্রকার। করতে পারে এবং করবে, এবং চূড়ান্ত অনুমান। দেখেন, মে প্রিজম হচ্ছে বিবেচনামূলক নিবে, সেটা বিবেচনামূলক, এটা বিবেচনামূলক নিবে। আর এটা হচ্ছে শেল প্রিজম, এটা বাধ্যতামূলক নিবে। এটা খেয়াল রাখবেন, শেলটা সবসময় বাধ্যতামূলক নেই, যে মাঝখানে যেটা থাকে। আর কনক্লুসিভ চূড়ান্ত সাক্ষ্য, নিষিদ্ধ, যেটা চূড়ান্ত হয়ে যাবে সেটা আর পরবর্তীতে বা নিষিদ্ধ করাবে, অন্য কোনো যখন রায় হয়ে যাবে সেটা আরই করতে পারবে না। এই জন্য এই 3টা মনে রাখবেন, মে প্রিজন বিবেচনামূলক, শেল প্রিজন বাধ্যতামূলক, আর কনক্লুসিভ প্রশ্ন হচ্ছে চূড়ান্ত সাক্ষ্য। দেখেন আপনাদের এই 3 লাইনের জন্য কত কথা বলা লাগতেছে। এখন আসেন, মে প্রিজিউম কাকে বলে, ভেঙে দিছি এখন। এই যে এখন আসেন নাজমুল, মে প্রিজিউম কাকে বলে? মে প্রিজিউম মানে হচ্ছে যে যখন কোনো ধারায় বলা হয় থাকে, কোনো ধারায় বলা হয়ে থাকে মে প্রিজিউম, তখন আদালত চাইলে অনুমান করবে, চাইলে করবে না, পজিটিভ নেগেটিভ। সে বৃষ্টি আসতেও পারে, না আসতে পারে। আদালত যে মনে করে যে এটা বিবেচনাধীন নিবে, এটা আদালত চাইলে অনুমান করবে, চাইলে করবে না। এখন আদালত স্বেচ্ছাধীন ক্ষমতা, এটা হচ্ছে স্বেচ্ছাধীন, এটা খণ্ডনযোগ্য। এই যে মে প্রিজম, পরীক্ষা আমি প্রশ্ন করব, মে প্রিজম এটা কি খণ্ডনযোগ্য না অখণ্ডনযোগ্য? এখন শিখেন ভালো করে, এখন এই 3টার ভিতরে আপনাদের ঢুকে যাবে। এই যে খণ্ডন অখণ্ডন নিয়ে আসছি, আর আইনের অনুমান। খণ্ডনযোগ্য অনুমান। তাহলে আদালতে স্বেচ্ছাধীন, যে এটা খণ্ডনযোগ্য অনুমান, তার মানে কি খণ্ডন করা যায়? আদালত অনুমান করবে, করবে না, খণ্ডন করতে পারবে। এখন ধারাগুণগুলো এই দেখেন, 4 ধারা পড়তে গিয়ে এখন আমরা পড়বো সাক্ষ্য আইনের 86, 87, 88, 90, 114। যে বাবা আছে মুখস্থ করেন, পরীক্ষা যদি আসে যে মে প্রিজম খণ্ডনযোগ্য, এটা উদাহরণ দিন, কোন কোন ধারায় এই মে প্রিজমের সাথে সম্পৃক্ত। আই রিপিট, মে প্রিজমের সম্পৃক্ত হচ্ছে খণ্ডনযোগ্য ধারা হচ্ছে 86, 87, 88, 90, 114, যে ধারাগুলো পরীক্ষা কেউ পড়ে না। এখন পরীক্ষা এগুলা থেকে প্রশ্ন আসে, এই জন্য আপনাদের ডিজাইন করছি, আপনাদের ভালো করে পড়াবো। দেখবেন এগুলো কেউ পড়ে না। তাহলে কি কি বললাম? 86, 87, 88, 90, 100। এখন এটি কি, খণ্ডন না খণ্ডনীয়? মে প্রিজম কি খণ্ডন না খণ্ডনীয়? খণ্ডনযোগ্য। গুড, খণ্ডনযোগ্য। নোট করেন, নোট করেন। এখন আছেন শ্যাল প্রিজম। শ্যাল প্রিজন অনুমান করবে বলতে কি বোঝায়? এই যে এটা কিন্তু বাধ্যতামূলক, আগেটা ছিল বিবেচনামূলক, এটা হচ্ছে বাধ্যতামূলক। আদালত করতেও পারে না, এখন হচ্ছে বিবেচনা, এখন হচ্ছে বাধ্যতামূলক। যে আই শ্যাল কাম টুডে, আমি আজকে আসবই, মানে আসবে, সে আসতেছে। এখন এটা কি কাকে বলে? যখন কোনো ধারায় বলা হয় থাকে শ্যাল প্রিজন, তখন আদালত অবশ্যই অনুমান করবে, অনুমান করবে অপ্রমাণিত না হওয়া পর্যন্ত। অপ্রমাণিত না হওয়া পর্যন্ত, এই জন্য আমি অপ্রমাণিতটা কিন্তু ভালো করে বুঝাই আসছি। এখন যদি ব্যস্ত লাগেন মাথা বাড়ি দিব। আমি কিন্তু এই জন্য অপরাণিত ভালো করে বুঝে আসছি, অনেকে কিন্তু ব্যাস লাগতেছে এই অপরাণিত দেখলেই মাথা ঘুরায়, এই অপরাণী শব্দটা দেখলেই মাথা ঘুরায়, যে আদালত অবশ্যই অনুমান করবে অপ্রমাণিত না হওয়া পর্যন্ত। আচ্ছা, আদালত এটা বাধ্যতামূলক, এটাও কিন্তু খণ্ডনযোগ্য, এটাও কিন্তু খণ্ডনযোগ্য। আরেকটা যুগ হলো শেল প্রিজম, আরেকটা যুগ হলো। আগে আমরা কয়টা ধারা দেখছি, সেখানে 86, 87, 90, 114। এখন আরেকটা খণ্ডনযোগ্য আসলো, এটাও খণ্ডনযোগ্য আসলো। কি সাথে যুগ হলো 79 থেকে 89, ওখান থেকে আরেকটা ধারা যোগ হয়েছে, সেটা হচ্ছে 105। 105-এ কি আসামি মামলার ব্যতিক্রম প্রমাণের দায়িত্ব নাকি, যে আমি নির্দোষ, আমি এটা মার্ডার করি নাই, সেই ব্যতিক্রম মামলা ব্যতিক্রম করলে সেই প্রমাণ করবে, খণ্ডনযোগ্য করে সেই খণ্ডন দিয়ে বুঝাবে।
যে তুমি খণ্ডন করে বোঝাও, তুমি এটা যুক্তি তর্ক যেভাবে বোঝাও, এই 105টা হচ্ছে খণ্ডন। যদি প্রশ্ন করি যে 105 কি খণ্ডন না অখণ্ডন, অখণ্ডন, কি বলবেন? খণ্ডনযোগ্য। Shall- খণ্ডন। দুইটা। এখন আছে কনক্লুসিভ প্রুফ। কনক্লুসিভ প্রুফ, আই রিপিট কনক্লুসিভ প্রুফ। যে জয়েন করবেন অবশ্যই আপনারা একটু করবেন, কি করে আসবেন, দিয়ে দিবেন। কনক্লুসিভ প্রুফটা দেখেন। চূড়ান্ত প্রমাণ বলতে কি বোঝায়? যখন কোনো বিষয়কে এই আইন দ্বারা কনক্লুসিভ প্রুফ ঘোষণা করা হয়, ডিক্লারেশন করা হয়, এটি অবশ্যই প্রমাণিত হলেই ঘোষণা হয়। এটা কিন্তু প্রমাণিত হলেই কিন্তু এটা হয়। অন্য বিষয়টিকে চূড়ান্তভাবে প্রমাণিত ধরে নিতে হবে। যে একটা যদি প্রমাণিত হয়, কোনো একটা বিষয় যদি প্রমাণিত হয়, ধরে নিতে হবে ওই বিষয়টা প্রমাণিত, বিপরীত প্রমাণ করার সুযোগ নেই। আই রিপিট, একটা বিষয় প্রমাণিত হলেই অন্য একটা বিষয়কে চূড়ান্তভাবে প্রমাণিত ধরে নিতে হবে, বিপরীত প্রমাণ করার সুযোগ নেই, 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 নেই। এটা হচ্ছে কনক্লুসিভ প্রুফ। আই রিপিট, একটা দেখবেন ওখানে লেখা আছে যে একটা বিষয় প্রমাণিত হলেই অন্য একটা বিষয়কে চূড়ান্তভাবে প্রমাণিত ধরে নিতে হবে, বিপরীত প্রমাণ দেওয়ার সুযোগ নেই। এই পিডিএফটা দিয়ে দেবো আপনাদের ক্লাসে শেষে। তাহলে এখন আসেন, ক্লিয়ার সবাই? এখানে খণ্ডন অখণ্ডন কোনো কিছু লেখলো না কিন্তু, আসতেছি, ভয় পেন না। কোন কোন ধারায় অনুমান নিয়ে তবে আলোচনা স্যার করা হয়েছে? আসো, পরের প্রশ্ন স্যার করো এটা পরে। যদি খণ্ডনে আসে তাহলে কি অখণ্ডিত হবে? কোথায়? না এখানে আমি কিছু বলি নাই তো। এই যে এখন এখন যেটা পরে। প্রশ্নটা পরে করবেন, পরে করবেন, প্রশ্নটা পরে করবেন, একটু নেন, এটা পরে করেন। ওকে স্যার। এখন কোন কোন ধারায় অনুমান নিয়ে আলোচনা করা হয়েছে? প্রশ্ন দেখেন, একটা প্রশ্ন করছে কোন কোন ধারায়, কোন কোন ধারায়। তা আমরা দেখলাম এখানে দেখেন, আমরা আরো যোগ হয়েছে 73-এর ক, 86, 87, 88, 88-র ক, যেগুলো 90, 90, 90-এর ক, 114, যেগুলো আমরা দেখে আসলাম। একটা কাজে যোগ হয়েছে 73-এর ক, যে ফ্যাক্টের বিষয় রয়েছে, এগুলো হচ্ছে স্বাক্ষর তুলনা, অনুমান করবে, স্বাক্ষরের তুলনা করবে, এগুলো বিষয় রয়েছে। তাহলে এগুলো আমরা দেখবো, এগুলো মুখস্থ হয়ে যাবে, এগুলো মুখস্থ হয়ে যাবে। এবং এখান থেকে রিটেনের প্রশ্ন আসে 73, 86, 87, 89, যেগুলো আমরা দেখলাম 90, 90-এর ক। আচ্ছা, এটা হচ্ছে আপনার, যেটা হচ্ছে মে প্রিজমের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম আইনের অনুমান আলোচনা করা হয়েছে। আর এটা হচ্ছে আমরা শেল প্রিজমের ক্ষেত্রে দেখলাম যে 79, 80, 81, 82, 83, 84, 85 ক, এগুলো সব অ্যাড হবে। এগুলো এগুলো হচ্ছে অনুমানের, এই অধ্যায়গুলো অনুমানের। দেখবেন সব দলিলের যে বিষয়, সব দলিল লেখা, মাথা তো ঘুরে খালি। 89 এবং 105, যেটা হচ্ছে আমরা শেল প্রিজম, যেটা খণ্ডনযোগ্য, দুইটাই খণ্ডনযোগ্য, দুইটাই খণ্ডনযোগ্য। এখন আসেন মে প্রিজম আর শেল প্রিজমের ফলাফলটা কি? মে প্রিজম থেকে আদালত কি করলো? আদালত অনুমান করতেও পারে, নাও করতে পারে, এটা আমরা দেখলাম। আর শেল প্রিজন অবশ্যই আদালত অনুমান করতে বাধ্য। আর উভয়টা কি হলো? এই উভয়টা কি? এই উভয় কি খণ্ডনযোগ্য না অখণ্ডনীয়? মে এবং শেল খণ্ডনযোগ্য। দুইটাই খণ্ডনযোগ্য। গুড। এখন খণ্ডনযোগ্য স্যার। এখন কনক্লুসিভ প্রুফের ফলাফলটা কি দেখলাম? আদালত চূড়ান্তভাবে অনুমান করতে বাধ্য, কোনো বিপরীত সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। কোনো বিপরীত সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। আমি কিন্তু প্রশ্ন একটা রেখে যাইতেছি মনে মনে, সবার লাগতেছে, লাগবে, এটাই উত্তর হবে ইনশাল্লাহ সঠিক। আদালত চূড়ান্তভাবে অনুমান করতে বাধ্য, কোনো বিপরীত সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। তার মানে বুঝতে পারছেন স্যার, যে কোনো একটা বিষয় প্রমাণ হলে অন্য একটা বিষয় চূড়ান্তভাবে গ্রহণ করা হবে। উদাহরণ, নির্দিষ্ট আদালতের রায়, অ্যাকচুয়ালি দাঁড়ায়, এই যে আসছি অ্যাকচুয়ালি দাঁড়ার পর নির্দিষ্ট আদালত যে রায় দিবে, বলে না যে হাকিমের হাকিম পরিবর্তন হয় কিন্তু হুকুম পরিবর্তন হয় না, বলে না একটা কথা আছে? হুকুম পরিবর্তন। নির্দিষ্ট আদালতের রায় এবং 112 বিবাহ বলবৎ থাকাকালীন সন্তানের বৈধ সন্তান, 112 পড়বেন যে বিবাহ বলবৎে কত 180 দিন মেবি, এর ভিতরে যদি তারা যদি বিবাহ বজাকালীন তাদের যদি কোনো হয় ডিভোর্স বা যাই হোক, এর মধ্যে তারা 180 দিনের ভিতরে যদি তারা 180 না 360 বলেন তো, 180, হ্যাঁ 280 স্যার, 280 স্যার, 280। 280, থ্যাংক ইউ। এর ভিতরে যদি তাদের সন্তান জন্মগ্রহণ করে, দিস ইজ বৈধ সন্তান, লিগেল উত্তরাধিকার, লিগেল গার্ডিয়ান বা লিগেল বৈধ সন্তান হিসেবে গণ্য হবে 112। তাহলে এটা কি? এখন এগুলা কি চূড়ান্ত প্রমাণ না? এগুলা এগুলা কি খণ্ডন করতে পারবে? এগুলা কি জি না স্যার, অখণ্ডনীয় চূড়ান্ত স্যার। প্রমাণ। বিপরীত সাক্ষ্য গ্রহণযোগ্য হবে? Conclusive চূড়ান্ত ভাবে proof। ধরে নেবে আদালত, কি চূড়ান্ত ভাবে ধরে নেবে? আদালত চূড়ান্ত ভাবে ধরে নেবে, অন্য কোনো চূড়ান্ত সাক্ষ্য হবে। গ্রহণযোগ্য হবে না, বিপরীত কোনো সাক্ষ্য প্রয়োজন নাই। আমি টেস্ট করছি, মেডিকেল ফরেনসিক টেস্ট করছি, এই সন্তান তোমার, হ্যাঁ বলে আমার না, চলবে? বেটা এটা আরেক খান নিয়ে এসেছ না। এখন আসেন 112, যেটা আমি বলছিলাম এখানে এটা নিয়ে। 112 সম্পর্কে গুরুত্বপূর্ণ ব্যাখ্যাটা একটু দিই। যদিও 112 দ্বারা কনক্লুসিভ প্রুফ বলা রয়েছে, বিশেষ শর্তে, আমরা কিন্তু বোঝা যাচ্ছে অখণ্ডনীয়, খণ্ডন করা যাচ্ছে না, আমরা কিন্তু মনে মনে বুঝে ফেলছি অনেকে। বাট 100 বিশেষ শর্তে আই রিপিট, কিছু বিশেষ শর্ত রয়েছে, যে এর মনে রাখবেন, বিশেষ শর্তে 112 দ্বারা খণ্ডনযোগ্য। দেখেন একটু পেছ লাগলো।
আমরা কিন্তু মনে মনে ধরেছি যেহেতু পরিবর্তন করা যাচ্ছে না অখণ্ডনীয়, তাহলে আমরা একটু আরেকটু চেঞ্জ করে দিচ্ছি, বিশেষ শর্তে খণ্ডনযোগ্য। কিরকম? যদি প্রমাণ করা যায় সে সময় স্ত্রী গর্ভধারণ করতে পারতো, সে সময় স্বামী স্ত্রীর মধ্যে যৌন সম্পর্ক ছিল না, তাহলে বৈধতার অনুমান খণ্ডন করা যায়। মানে এরকম কোনো কিছু একটা বিষয় আর কি। মানে এরকম যদি অ্যারাইজ হয় যে সে সময় স্ত্রী গর্ভধারণ করতে পারতো, সে সময় স্বামী স্ত্রীর মধ্যে যৌন সম্পর্ক ছিল না, যদি এরকম মনে হয় ছিল না, তাহলে কি? তাহলে টেস্ট টুস্টের বিষয় আছে, এগুলো ফরেনসিক বিষয়, মেডিকেল টেস্ট, ডিএনএ বিষয় রয়েছে, তাহলে বৈধতার অনুমান খণ্ডন করা যায়। বৈধতার ক্ষেত্রে অনুমান খণ্ডন করা যায় বিশেষ শর্তে, এই কাইন্ড অফ 3 সাইট বলে চলে। এখন মনোযোগ দেন, আর একটু আগে নেটুকে থাকেন। এক নজরে মনে রাখা ট্রিক, মেয়ে হচ্ছে আদালত চাইলে ধরতেও পারে, নাও ধরতে পারে। শেল আদালত ধরতে, শেল প্রিজন আদালত অবশ্যই বাধ্য। আর কনক্লুসিভ প্রুফ মানে কোনো কিছু শোনা যাবে না। আই ডোন্ট আর হিয়ার কিছু ইউ শোনা যাবে না। হোয়াট ইউ সে, আমি তোমার কোনো কথাই শুনবো না, শোনা যাবে না, চূড়ান্ত প্রমাণ হচ্ছে। এই 4 ধারাটার মোটামুটি কি আস্তে আস্তে ক্লিয়ার একটু? দেখেন কতগুলা কথা আসছে। এখন আসেন, যতটুকু পড়াইছি আমার মনে হয় ভালো লাগতে লাগতে খালি নিচে নামতে মন চাচ্ছে আপনাদের, আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, এখন আর একটু নামে শেষ করে পরে আমরা গল্পে যাব। মনোযোগ একটু শেষ করে আসি। এই অনুমান থেকে 30টা এমসিকিউ করছি, এই 3 ধারা থেকে 30টা এমসিকিউ করা হয়েছে যাতে আপনাদের ক্লিয়ার হয়ে যায়। তাহলে প্রথম অর্থ কি? অনুমান বলতে কি বোঝায়? প্রমাণ না আসা পর্যন্ত প্রমাণ প্রমাণ না আসা পর্যন্ত আদালতের গ্রহণকৃত ধারণা। ধরে নেওয়া। গুড। অনুমান কত প্রকার এখন বলবেন? অনুমান দুই কত প্রকার। প্রকার? দুই এখন প্রকার। আপনার কেউ যদি বলে সাক্ষ্য আইনে 3-4 ধারায় অনুমানের কয় ধরনের কথা বলা আছে, তাহলে লিখবেন 3। বলে যে অনুমান কত প্রকার, তাহলে 3 ধরে, তার সাথে ডন্ট ডিবেট 2 উইথ প্রকার। আদার্স। কখনো আপনি অন্যের সাথে আপনারা করবেন না, কি বলে এটাকে, এই